নমস্কার, আমি রনিত দাস। ইতিকথার আসর চ্যানেলের আরেকটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাই। আজকে আমাদের মধ্যেই উপস্থিত থাকবেন পিডব্লিউডি অর্থাৎ পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল মাননীয় শ্রী সমিত সেন মহাশয়। তার কাছ থেকে আমরা শুনে নেব পূর্ত দপ্তর অর্থাৎ পিডব্লিউডি ডিপার্টমেন্টের নানা খুঁটিনাটি তথ্য এবং ইঞ্জিনিয়াররা কিভাবে এই দপ্তরে ঢুকবেন, কি কি পরীক্ষার মাধ্যমে ঢুকতে হয়, তাদের কাজের পরিসর এবং প্রমোশন। চলুন শুরু করা যাক আজকের নতুন এপিসোডটি। নমস্কার। পিডব্লিউডিতে ঢুকতে গেলে কিভাবে ঢুকবে যদি আমি ইঞ্জিনিয়ার লেভেলের যাই সেক্ষেত্রে? যেহেতু পিডব্লিউডি মানে পাবলিক ওয়ার্কস ডাইরেক্টরেট, এখানে মূলত ইঞ্জিনিয়ার হিসেবেই আমি ধরে নিচ্ছি যে ঢোকবার কথা বলা হচ্ছে। তা যেহেতু ইঞ্জিনিয়ার হিসেবে ঢোকার কথা বলা হচ্ছে, কাজেই তাদের মিনিমাম যোগ্যতা অবশ্যই কোনো ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট যেগুলো রয়েছে, অর্থাৎ যে ইঞ্জিনিয়ারিং স্ট্রিমগুলো এখানে তাদের কাজের সুবিধা রয়েছে, সেগুলির মধ্যে সিভিল, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল, এই তিন ধারার ইঞ্জিনিয়ারেরাই এখানে চাকরির সুযোগ সুবিধা পান। চাকরির সুবিধা তাদের জন্য রয়েছে। তো তাদের জন্য পূর্ত দপ্তরে জুনিয়র ইঞ্জিনিয়ার লেভেল আছে ঢোকবার জন্য একটি ওপেনিং। আরেকটি ওপেনিং হলো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার লেভেল। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার লেভেলটি হলো গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার। দুটি পোস্টই গ্রুপ এ ক্যাটাগরির, কিন্তু অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সেটি হলো গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারদের জন্য। আর জুনিয়র ইঞ্জিনিয়ার যারা, তারা ডিপ্লোমা ক্যাডার, ডিপ্লোমা যারা পড়াশোনা করেছেন, তারা সরাসরি পাবলিক সার্ভিস কমিশনের থ্রু দিয়ে যে পরীক্ষা হয় জুনিয়র ইঞ্জিনিয়ারদের জন্য, যে পরীক্ষা, সেই পরীক্ষায় পাশ করে পরীক্ষায় রিটেন পরীক্ষা হয় এবং তারপরে ইন্টারভিউ হয়। সেই রিটেন এবং ইন্টারভিউ, এই দুটির মাধ্যমে জুনিয়র ইঞ্জিনিয়াররা ঢুকতে পারেন। এবং একইভাবে যারা গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার, অর্থাৎ যারা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের জন্য যারা পদপ্রার্থী, তারা পাবলিক সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট বা তাদের যে নোটিফিকেশান, সেই নোটিফিকেশান অনুযায়ী পাবলিক সার্ভিস কমিশনের রিটেন পরীক্ষা এবং তার পরবর্তীতে যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউয়ের মাধ্যমে তারা সিলেক্টেড হতে পারেন এবং ডিপার্টমেন্টে তারা ঢুকতে পারেন। এবং অবশ্যই ডিপার্টমেন্টে ঢুকবার আগে তাদের আরও দুটি পরীক্ষায় পাশ করতে হয়। সেগুলি হচ্ছে তাদের মেডিকেল এক্সামিনেশন, মেডিকেল ফিটনেস অ্যাকচুয়ালি, এবং তারপরে পুলিশ ভেরিফিকেশন। এই দুটির উত্তীর্ণ হবার পর তারপরে তাদের জন্য নির্দিষ্ট যে অ্যাপয়েন্টমেন্ট লেটার, সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করা হয়, তাদের ঠিকানায় সেটি পৌঁছে যায় এবং সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে যেখানে তাদের পোস্টিংয়ের জন্য বলা হয় সেই জায়গায় যেতে হয়। এইভাবে আলাদা করে কোনো প্রিলিমিনারি এক্সাম হয় না? না, এখানে কোনো প্রিলিমিনারি এক্সামিনেশন হয় না, ডাইরেক্ট মেইনস এক্সাম, তারপরে হ্যাঁ ডাইরেক্ট একটি লিখিত পরীক্ষা এবং তারপরে লিখিত পরীক্ষায় যারা পাশ করবেন তাদের ডাকা হয় ইন্টারভিউতে। এই এবার আমাকে বলো, জুনিয়র ইঞ্জিনিয়ার থেকে একদম ওপর অবধি কি কি পোস্ট আছে? আচ্ছা, যদি জুনিয়র ইঞ্জিনিয়ার থেকে শুরু করি, এটিই হচ্ছে ডিপার্টমেন্টের সিঁড়ির যে ধাপ। একেবারে প্রথম ধাপটি হলো জুনিয়র ইঞ্জিনিয়ার। জুনিয়র ইঞ্জিনিয়ারের পরের ধাপ হলো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পরের ধাপ হলো এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের পরের ধাপ হলো সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার। সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ারের পরের ধাপ হলো চিফ ইঞ্জিনিয়ার। এই চিফ ইঞ্জিনিয়ারের পরে সমস্ত দপ্তর মিলিয়ে আর একজন আছেন, তিনি হলেন এক্স অফিসিও সেক্রেটারি ইঞ্জিনিয়ার ইন চিফ। এই সেটা কি পিডব্লিউডি থেকেই হয় নাকি উনি আইএস অফিসার বা ডাব্লিউবিসি? না, ইঞ্জিনিয়ার ইন চিফ এই এখান থেকে শুরু করে একেবারে জুনিয়র ইঞ্জিনিয়ার পর্যন্ত প্রত্যেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে ইঞ্জিনিয়ার কথাটি যেহেতু রয়েছে, কাজেই অবশ্যম্ভাবীভাবে এখানে কোনো অন্য কোনো কেউ ঢুকতে পারবেন না। একমাত্র ইঞ্জিনিয়ারিং যারা পড়েছেন বা ইঞ্জিনিয়ারিং ক্যাডার যারা আছেন,
তারাই শুধুমাত্র এই পদগুলির জন্য বিবেচিত হবেন। এবার কাজের ক্ষেত্রে বলি, জুনিয়র ইঞ্জিনিয়ার, তার উপরে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের কতজন জুনিয়র ইঞ্জিনিয়ার প্রয়োজন হয়? আচ্ছা, এটি নির্ভর করছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের জুরিসডিকশন কতটা, অর্থাৎ এরিয়া অফ জুরিসডিকশন কতটা। এছাড়া আরেকভাবে বলা যেতে পারে কাজের গুরুত্ব অনুযায়ী। এরিয়া বিরাট বড় নাও হতে পারে, এরিয়া হয়তো ছোট, কিন্তু দেখা যাচ্ছে কাজের সেখানে গুরুত্ব সেখানে অনেক বেশি, অনেক ভীষণ ভাইটাল কিছু সাইট থাকতে পারে, খুব জটিল কিছু সাইট থাকতে পারে। সেইটি বিবেচনা করে একাধিক 2 বা ততোধিক জুনিয়র ইঞ্জিনিয়ার নেওয়া হতে পারে। মানে আমি বলতে চাইছি, কোনো কোনো ক্ষেত্রে একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের আন্ডারে দেখা যাবে যে হয়তো 4 জন কি 5 জন কিংবা 6 জন হয়তো জুনিয়র ইঞ্জিনিয়ার। আবার ওই একই পদ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অন্য জুরিসডিকশনের জন্য যদি হয়ে থাকেন, দেখা যাবে তাঁর আন্ডারে হয়তো মাত্র 2 জন জুনিয়র ইঞ্জিনিয়ার বা 3 জন জুনিয়র ইঞ্জিনিয়ার। কাজেই এটি নির্ভর করছে সেই সাইটটি, তার যে জুরিসডিকশন, সেই জুরিসডিকশন কতটা প্রসারিত এবং সেখানকার কাজের জটিলতা বা কর্মকুশলতা কতটা প্রয়োজন, সেই তার উপর নির্ভর করে এটি ঠিক করা হয় যে সেখানের জন্য কজন জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যালটেড হবেন, এই আর কি। ঠিক একই প্রশ্ন, একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কতগুলো সাইট সামলাতে পারেন একই সাথে, দায়িত্ব দেওয়া হয়? হ্যাঁ, এটিও বলা ওইভাবে কোনো অঙ্কের কোনো নিয়ম কিছু নেই, এটা সম্ভব নয়। মূলত যেটা হয়, মানে বলা ভালো যে একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের আন্ডারে কতজন, একজন, আমি তাহলে ওপর থেকে আসি। একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাধারণত সব ক্ষেত্রে সেটি সমান নয়, সাধারণত এক একটি জেলা সামলান। একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এক একটি জেলা সামলান মূলত। এবারে সেই জেলার মধ্যে যতগুলি ব্লক, সেই প্রত্যেক ব্লকের জন্য না হোক অন্তত 2টি বা 3টি করে ব্লক, যদি জেলা যদি অনেক বড় হয়, ততজন যদি জুনিয়র ইঞ্জিনিয়ার না থেকে থাকে, তাহলে এক একজনের ভাগে 2 বা 3টে করে ব্লকও পড়ে। না হলে যেটা করা হয় সাধারণত, এক একটি ব্লক দেখে এক একজন জুনিয়র ইঞ্জিনিয়ার, এবং বুঝতেই পারা যাচ্ছে যে 2টি ব্লক, 3টি ব্লক, 4টে ব্লক নিয়ে হয়তো দেখা গেল একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। ব্যাপারটা বোঝাতে পারলাম। আবার এই নিয়মটি কিন্তু সর্বক্ষেত্রে নাও খাটতে পারে। কোথাও কোথাও দেখা যাবে যে অনেকগুলি ব্লক নিয়ে একজন জুনিয়র ইঞ্জিনিয়ার, আবার তার চেয়েও মানে অনেকজন, অন্তত 3 জন বা 4 জন জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়ে একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। যদি বড় জেলা হয়ে থাকে তাহলে সেইভাবেও ভাগ করা হয়ে থাকে। আসলে সবটাই নির্ভর করছে কতটা কাজের প্রয়োজনীয়তা, কাজের জটিলতা কতটা, সাইটগুলি হেডকোয়ার্টার থেকে কতটা দূরে অবস্থিত, সেই সমস্ত ব্যাপার বিবেচনা করেই ডিপার্টমেন্টের যেমন দিনের পর দিন যেরকম রিকুইজিশন যায়, সেই মতন করে একটা অ্যালটমেন্টগুলো করা হয় আর কি। এটা সম্পূর্ণই নির্ভর করছে সেক্রেটারিয়েট লেভেল থেকে কিভাবে অ্যালটমেন্টগুলো করা হবে, কতজন জুনিয়র ইঞ্জিনিয়ার বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এই পদগুলি কতটুকু জায়গার জন্য নেওয়া হবে। এই রিকোয়ারমেন্টগুলো যেমনভাবে আসতে থাকে তেমনভাবে সেগুলো পরিবর্তিতও হতে থাকে। এমনি আমরা দেখেছি যে ক্লারিক্যাল পোস্টের জন্য আমরা এরকম যখন ফর্ম ফিল আপ করতে যাই, তখন লেখা থাকে যে আমি কোন জায়গার জন্য নিচ্ছি। যেহেতু এটা ইঞ্জিনিয়ারিং লেভেল এবং অ্যাডমিনিস্ট্রেশন লেভেল পৌঁছে যাচ্ছে, সেক্ষেত্রে কি এরকম নিজের পছন্দ মতো জায়গা চুজ করা যায়? না, নিজের পছন্দ মতন জায়গা বেছে নেবার এখানে কোনো সুযোগ নেই। একমাত্র যতদূর আমি জানি যে জুনিয়র ইঞ্জিনিয়ার লেভেলে যখন পাবলিক সার্ভিস কমিশন হয়ে থাকে, সেইখানে ডিপার্টমেন্ট বেছে নেওয়ার একটা সুবিধা আছে বা ছিল। সেখানে তিনি পূর্ত দপ্তরে আসবেন, নাকি তিনি জনস্বাস্থ্য কারিগরিতে যাবেন, নাকি তিনি সেচ দপ্তরে যাবেন,
এরকম বিভিন্ন একটা ভাগ থাকে, একটা অপশান তিনি পান যে তিনি তার দপ্তর, পছন্দসই দপ্তর বেছে নেবার একটা প্রায়োরিটি অনুযায়ী আমি অমুক দপ্তরকে প্রথম প্রায়োরিটি দিলাম, অমুক দপ্তরকে সেকেন্ড প্রায়োরিটি, থার্ড প্রায়োরিটি, এইভাবে একটা করার সুযোগ আমি জানি যে এক সময়তে ছিল, সম্ভবত এখনও সেটি আছে। কিন্তু যখনই গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে ব্যাপারটি হয়ে গেল, সেই ক্ষেত্রে কিন্তু এরকম কোনো ব্যাপার নেই, কেননা নোটিফিকেশনটাই ডাকে পার্টিকুলার ডিপার্টমেন্ট, অর্থাৎ পূর্ত দপ্তর সে যখন তাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নেবার জন্য যখন নোটিফিকেশন বিজ্ঞাপন যখন দেন, তখন অবধারিতভাবে তিনি তাঁর দপ্তরে নেবার জন্যেই তিনি সেই দপ্তর চাইছেন, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার চাইছেন। কিন্তু পোস্টিং কোথায় হবে, সেটি নর্দার্ন জোনে হবে নাকি ওয়েস্টার্ন জোনে হবে নাকি সাদার্ন জোনে হবে, এরকম কোনো নির্দিষ্ট কোনো অপশান দেবার জায়গা নেই। পোস্টিংয়ের পর একজন ইঞ্জিনিয়ারিং বা ইঞ্জিনিয়ারদের মানে স্থায়িত্ব কতদিন হয়? ডিপার্টমেন্টে শুরু থেকেই একটি নির্দিষ্ট নিয়ম আছে, 2 বছর 9 মাস, 2 বছর 9 মাস, প্রায় 3 বছর। এটি একটি নিয়ম আছে যে প্রত্যেক জায়গাতে তাদের পোস্টিংয়ের জন্য এটি হচ্ছে নির্ধারিত সময়সীমা। কিন্তু বহু ক্ষেত্রেই এই সময়সীমা হয়তো প্রসারিতও হয়, আবার কখনো কখনো সংকুচিতও হয়। হ্যাঁ, যখন তাকে ট্রান্সফার করে দেওয়া হয় সেক্ষেত্রে কি প্রমোশন দেওয়া হয়? না না, এরকম কোনো ব্যাপার নেই। আচ্ছা, ট্রান্সফার মানে প্রমোশন এমন কোনো বাধ্যবাধকতা নেই, বরং উল্টোটি কোনো কোনো ক্ষেত্রে সত্যি। যদি প্রমোশন হয় তাহলে কি ট্রান্সফার হয়? তা হ্যাঁ, যদি প্রমোশন হয় দেখা যাবে যে অন্তত 95% ক্ষেত্রেই প্রমোশন হলে তিনি ওই একই চেয়ারে তো অবশ্যই থাকেন না, এবং ওই জায়গাটিতেও সাধারণভাবে থাকেন না। অন্তত 95% ক্ষেত্রেই আমি বলছি, অন্য জায়গায় তাকে স্থানান্তরিতই করানো হয়। ব্যতিক্রম নেই তা নয়, ওই যে 5%। কখনো কাজের ক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্য দুটোরই পূর্ত দপ্তর একসাথে কাজ করেছে, এরকম অভিজ্ঞতা? না, দুজনের ক্ষেত্র সম্পূর্ণভাবে আলাদা। আচ্ছা, দুজনের ক্ষেত্র একেবারেই আলাদা। কাজেই কেন্দ্র এবং রাজ্য একই সাইটে কাজ করছে এরকম আমার তো কোনো অভিজ্ঞতা নেইও, এবং আমার জানাও নেই। এরকম এই ব্যাপারটি হওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ, প্রায় নেই বললেই চলে, কেননা তাঁদের সাইট তাদের মতন করে আলাদা। আর এমন এটা হয়তো হতে পারে, তাঁদের কোনো একটি বিল্ডিং রয়েছে, বিল্ডিংয়ের সামনের রাস্তা হয়তো পশ্চিমবঙ্গ সরকারের পূর্ত দপ্তর হয়তো সেই রাস্তাটি সারাচ্ছে, আর যে অ্যাপার্টমেন্টগুলো রয়েছে সেগুলি হয়তো সেন্ট্রাল পিডাব্লিউডি, সিপিডাব্লিউডি হয়তো সেখানে কাজ করছেন। এটা হতেই পারে, অসুবিধা নেই কিছু। বা উল্টোটাও হতে পারে, রাস্তাটি হয়তো করছেন সিপিডাব্লিউডি আর ওয়েস্ট বেঙ্গল পিডাব্লিউডি হয়তো আশেপাশের আবাসনগুলি হয়তো করছেন, এটি হতে পারে। বহু ক্ষেত্রে দেখেছি পিডাব্লিউডি স্টাফ হোক বা অন্য অন্য ক্ষেত্রে গাড়িতে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা থাকছে, সে কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন লেভেলের কোনো চাকরি করেন না, নর্মাল। সেটা কি ডিপার্টমেন্ট সেই রাইট দিয়েছে? না, এবারে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস ব্যাপারটি আলাদা, কিন্তু যদি ইঞ্জিনিয়ারিং সার্ভিস হয়ে থাকে, না ক্লারিক্যাল বলছি, ক্লারিক্যাল পোস্টের জন্য কিন্তু গাড়ি অ্যালটেড নয়। গাড়ি নয়, তার পার্সোনাল গাড়ির মধ্যে বাইক হতে পারে। ও না না, কখনোই না। হ্যাঁ, বুঝতে পারছি, কেউ হয়তো পিডাব্লিউডি জাস্ট লিখে রেখেছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পিডাব্লিউডি লিখে রেখেছে। না, এটি কিন্তু কখনোই সরকার কখনো এটিকে সমর্থন করে না, কোনো ডিপার্টমেন্ট থেকে কোনো ইস্যু হয় না। না, কখনো ইস্যু হয় না, ইস্যু কখনো এটা হতে পারে না। যদি সেই ব্যক্তিকে পুলিশ ধরে, সে ডিপার্টমেন্টের কোনোভাবেই প্রভাব খাটাতে পারবে না? না, ডিপার্টমেন্টের প্রভাব খাটানোর কিছু নেই। এই এরকম কোনো লেখা ডিপার্টমেন্ট থেকে ইস্যু করা হয় না। এবারে মানে ক্লারিক্যাল ক্ষেত্রে বলছি, এবারে সেক্রেটারিয়েট লেভেল সে তো আলাদা, আমি নিশ্চয়ই সে কথা এখানে আলোচনা হচ্ছে না। হ্যাঁ, তাদের জন্য তো অবশ্যই গাড়ি অ্যালটেড হয়,
কিন্তু একেবারে যারা গ্রুপ সি ক্যাটাগরির যে ক্লার্করা রয়েছেন, গ্রুপ সি বা গ্রুপ বি বড়জোর, না, সেখানে কিন্তু গাড়ির কোনো অ্যালটমেন্ট নেই। এবং তিনি তার নিজের গাড়িতেও গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, আমি এই জায়গাতে আসছি যে পার্সোনাল গাড়িতে সে বাইক নিয়ে যাচ্ছে, সেখানে লেখা থাকে না। অত অনেকে জিজ্ঞেস করা হয় কেন লিখেছে, পুলিশ থেকে বাঁচতে, যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল গাড়িতে লেখা থাকলে সে পুলিশ ধরবে, তাদের ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, ডিপার্টমেন্টের কোনো হাত নেই, ডিপার্টমেন্টের কোনো হাত নেই, ডিপার্টমেন্টের সমর্থন কোনো সমর্থনও নেই। আমি যতদূর জানি তাতে ডিপার্টমেন্টের কোনো সমর্থন নেই, থাকার কথাও না। এবার আসি একজন জুনিয়র ইঞ্জিনিয়ারের কি কি ফেসিলিটি পেতে পারে। আচ্ছা, ফেসিলিটি বলতে প্রথম কথা হচ্ছে সকলেই তো চাকরি করে মাইনের জন্য, মাসান্তে যেন আর্থিক উপার্জনটি হয়, তা আর্থিক উপার্জন এটি তো হয়, এটি ঠিকই। আর তারা কোয়ার্টার্স পেতে পারেন, যেখানে তারা পোস্টেড হচ্ছেন সেই পোস্টিংয়ের আশেপাশে তিনি গভর্নমেন্ট যে কোয়ার্টারগুলি থাকে সেই গভর্নমেন্ট কোয়ার্টারে অ্যাপ্লাই করতে পারেন। সেই কোয়ার্টারগুলি তাদের জন্য অবশ্যই মানে প্রায়োরিটি অনুযায়ী তারা অগ্রাধিকার পাবেন। আবার কোথাও কোথাও ইয়ারমার্ক, হ্যাঁ, অগ্রাধিকার মানে যেটা পাবে, অগ্রাধিকার যেটি পাবে সেটা কি গভর্নমেন্ট সেই পে করবে? না, গভর্নমেন্ট পে করবে না। আসলে গভর্নমেন্ট তো হাউস রেন্ট অ্যালাউন্স দিচ্ছেই। তা হাউস রেন্ট অ্যালাউন্স যখন গভর্নমেন্ট দিচ্ছে এবং যখন থাকবার জন্য একটি সুন্দর কোয়ার্টারও যদি দেয়, সেক্ষেত্রে হাউস রেন্ট অ্যালাউন্সে তিনি আর পাবেন না, তার মাইনে থেকে ওই HRA-টা ডিডাক্টেড হয়ে যাবে। আর যদি সে না নেয়, সে অন্য কোথাও নিলে, না নিলে তিনি সেটি পাবেন। তিনি হয়তো ভাড়া করে থাকলেন বা তার নিজের বাড়িতে থাকলেন, সেক্ষেত্রে তিনি HRA-টা পাবেন। এই কিন্তু কোনো জায়গায় কোনো পার্টিকুলার কিছু কিছু পোস্টিংয়ের ক্ষেত্রে আছে সেখানে ইয়ারমার্কড কোয়ার্টারের ক্ষেত্রে কিন্তু তার যদি পাশে বাড়িও থেকে থাকে, তিনি কিন্তু সেই বাড়িতে, তার নিজের বাড়িতে থাকতে পারবেন না, তাকে কিন্তু ইয়ারমার্কড কোয়ার্টারেই থাকতে হবে। হ্যাঁ, এবং তার হাউস রেন্ট অ্যালাউন্স কিন্তু ডিডাক্টেড হবে, তাকে ওই কোয়ার্টারে থেকেই কিন্তু কাজটি করতে হবে। আসলে এটি যে জোর করে কোনো জায়গাতে করে দেওয়া হয়েছে ব্যাপারটি ঠিক এরকম নয়। আসলে অনেক দূরবর্তী যে সমস্ত জেলা বা দূরবর্তী যে সমস্ত সাবডিভিশন সেগুলো রয়েছে, সেখানে হয়তো এক সময়তে থাকার সমস্যা ছিল, তাই জন্য দপ্তর তাদের কোয়ার্টার বানিয়ে দিয়েছে। এবারে হয়তো কেউ থাকতো না, তারা হয়তো তাদের বহু দূরে তাদের বাড়ি, সেখান থেকে হয়তো যাতায়াত করতো, যাতায়াতের জন্য অনেকটা সময় নষ্ট হতো। সেই সময় নষ্ট ইত্যাদিগুলো কমানোর জন্যেই হয়তো ইয়ারমার্ক কোয়ার্টারটি ব্যবস্থা করা হয়েছে, যে কোয়ার্টারটি করে দিয়ে গভর্নমেন্ট বোঝাতে চাইছেন যে না, তোমাকে অত দূর থেকে যাতায়াত করতে হবে না, ওই ইয়ারমার্ক কোয়ার্টারে থেকে তুমি ডিউটি করবে প্রত্যেক দিন নির্দিষ্ট সময়তে, তোমার যাতে তুমি ডিউটিতে জয়েন করতে পারো এবং সাইটগুলো দেখতে পারো। এই জুনিয়র ইঞ্জিনিয়ার কি গাড়ি পায়? জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়ম অনুযায়ী গাড়ি পায় না, কিন্তু ইদানিংকালে পূর্ত দপ্তরের সাইট এত বেশি পরিমাণে বেড়ে গেছে এবং এত দূরে সাইট, সেক্ষেত্রে একটি সাইটে যাবার জন্য যদি জুনিয়র ইঞ্জিনিয়ারকে বাসে করে বা ট্রেনে করে যেতে হয়, তাহলে ওই একটি সাইট দেখতে গিয়েই তার কিন্তু সারাটা দিন নষ্ট হয়ে যাচ্ছে। এবং হয়তো বা দেখা গেল তিনি সকাল 10টায় বেরোলেন, ট্রেন ধরে তিনি কোনো একটি জায়গায় পৌঁছলেন, সেখান থেকে আবার বাস ধরে তাকে আরও ভেতরে কোনো একটি জায়গায় যেতে হবে, সেখান থেকে হয়তো আবার অন্য কোনো রকম যানবাহনে করে তার নির্দিষ্ট যে সাইট, সেই সাইটে পৌঁছতে হচ্ছে। তাতে তিনি ওখানে যখন গিয়ে পৌঁছলেন, সেই সময়তে হয়তো বেলা এসেছে পড়ে, তার সারা দিনের যে অবসাদ, সেই অবসাদ তাকে ঘিরে ধরেছে, তা কাজটা খুব একটা কিছু হয় না। যে জন্য অনেক সময়তেই ইদানিংকালে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররা দেন, জুনিয়র ইঞ্জিনিয়ারদের গাড়ি অ্যালট করেন পার্টিকুলার ডেজের জন্য। জুনিয়র ইঞ্জিনিয়াররা যদি তাদের সাইটের লিস্টগুলি আগাম জানিয়ে দেয়, যে আমি অমুক দিনে শিডিউলটা যদি জানিয়ে দেন, তাহলে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার লেভেল অনেক সময়তে গাড়ির বন্দোবস্ত করে থাকেন। আসল কথা হলো জুনিয়র ইঞ্জিনিয়ার লেভেলে গাড়ি তাদের অ্যালটেড নয়, গাড়ির অ্যালটমেন্ট নেই। এটা দেখা গেলো জুনিয়র ইঞ্জিনিয়ার।
আমরা ডিপার্টমেন্টে দেখছি যে ঢুকতে গেলে দুটো পদ্ধতি আছে, একটা জুনিয়র ইঞ্জিনিয়ার, একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। ঠিক। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কি কি পাচ্ছে? অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আসলে কি কি পাচ্ছে বলতে, এগুলো ঠিক জোর করে পাওয়ার ব্যাপার নয়। ওই যে বললাম যে আর্থিক সুবিধার জন্য যে মাইনে সেটা পাচ্ছে, গাড়ির ক্ষেত্রে সাইড দেখবার জন্য হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার একটি গাড়ি পান। তাও পূর্ত দপ্তরের বহু অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্ট আছে যে পোস্টগুলিতে কিন্তু গাড়ির অ্যালটমেন্ট নেই, এখনো পর্যন্ত নেই, অথচ গাড়ির হয়তো দরকার ভীষণই আছে, কিন্তু বিভিন্ন কারণেই হয়তো এখনো পর্যন্ত গাড়ির বন্দোবস্ত করে ওঠা যায়নি। অদূর ভবিষ্যতে হয়তো সেটি হবে। মানে সম্পূর্ণভাবে গাড়ি পাচ্ছেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার থেকে। হ্যাঁ, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার থেকে গাড়ি সচরাচর পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, আসলে 90% অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারই গাড়ি পান, তাদের সাইট দেখবার জন্যেই তারা গাড়ি পান। এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারও তাঁর যেহেতু গোটা জেলা জুড়ে তার দপ্তর, তার কার্যক্ষেত্র যেহেতু বিস্তৃত, তাই জন্য তাকে তো গাড়ি নিয়ে যেতেই হবে। এছাড়াও প্রশাসনিক প্রচুর মিটিং ইত্যাদি এ সমস্ত থেকে থাকে। আবার এমনও হয়েছে কোনো সব ক্ষেত্রে নয়, কোনো এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কিন্তু একাধিক জেলাও দেখেন, একাধিক জেলা। এমনকি এমনও আছে একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পশ্চিমবঙ্গের 9খানি জেলা দেখেন, একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার একা 5খানি জেলা দেখেন, এরকমও আছে, নেই তা নয়। কাজেই তাদের তো বলা বাহুল্য যে গাড়ি ছাড়া সম্ভবই নয়। এবার আসি WBCS লেভেল আর এই ইঞ্জিনিয়ারিং লেভেল, এই প্যারামিটারগুলো যদি পর বলতে থাকো। আচ্ছা, প্যারামিটার বলে ঠিক কিছু নয়, এই লেভেলের যদি বলা হয় যে একটা ইকুইভ্যালেন্ট ব্যাপারটা যদি করা যায়, তাহলে এইরকমভাবে বলা যেতে পারে যে বিডিও, ওই যে বললাম এক একটি ব্লকের জন্য যেমন বিডিও, তেমনি এক একটি ব্লকের জন্য জুনিয়র ইঞ্জিনিয়ার, এটি সমকক্ষ। সাবডিভিশনাল অফিসার SDO, সাবডিভিশনের জন্য অনেকগুলি ব্লক নিয়ে যে সাবডিভিশন হয়, মহকুমার যিনি অফিসার SDO সাবডিভিশনাল অফিসার, তিনি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এই লেভেলের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সমতুল্য হচ্ছেন সাবডিভিশনাল অফিসার। আর যদি গ্রেড পে দিয়ে যদি ব্যাপারটি দেখা হয়, তাহলে দেখা যাবে আবার ইদানিংকালে SDOর গ্রেড পে কিছু ক্ষেত্রে, আমি যদি খুব ভুল না বলি, হয়তো এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সমতুল্য। যদিও কাজের বিস্তার কিন্তু এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের অনেক বেশি গোটা জেলা জুড়ে, সেখানে সাবডিভিশনাল অফিসারের কিন্তু কার্যক্ষেত্র সীমিত তার সাবডিভিশনের মধ্যেই। আর গ্রেড পের ব্যাপারটি আলাদা, সেক্ষেত্রে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আর সাবডিভিশনাল অফিসার মোটামুটি একই লেভেলের। যেমন যিনি DM ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তিনি গোটা জেলা দেখেন, আবার এদিকের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার একজন, তিনি গোটা জেলা দেখেন। কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এই র্যাঙ্কিংটা হচ্ছে জয়েন্ট সেক্রেটারি লেভেল, রাদার সেটি হচ্ছে IAS হচ্ছে, কোনো ক্ষেত্রে হ্যাঁ হচ্ছেন, এবং সেটি আমাদের চিফ ইঞ্জিনিয়ারের সমতুল্য। না, একটু ভুল বললাম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এই লেভেলটি চিফ ইঞ্জিনিয়ারের সমকক্ষ, কিন্তু জয়েন্ট সেক্রেটারি লেভেলটি হচ্ছে সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ারের সমতুল্য, সমকক্ষ। তার উপরে তো ডাইরেক্টরেটের বিস্তৃতি হচ্ছে চিফ ইঞ্জিনিয়ার পর্যন্ত। চিফ ইঞ্জিনিয়ারের পরে চলে যাচ্ছে তখন আবার সেক্রেটারিয়েট লেভেল। হ্যাঁ, সেখানের প্রথম ধাপ হচ্ছে ইঞ্জিনিয়ার ইন চিফ। ওনার লেভেলটা কোন দিকে? ওনার লেভেলটি সেক্রেটারি লেভেল, সেক্রেটারি, এক্স অফিসিও সেক্রেটারি ওই জন্য বলা হয়। কাজের ক্ষেত্রে প্রেশার কিরকম বর্তমানে? আসলে যত দিন যাচ্ছে প্রচুর পরিমাণে কাজ বেড়ে চলেছে, ভীষণ রকম কাজ বেড়ে চলেছে। অথচ দেখা যাচ্ছে যে যতজনের ইঞ্জিনিয়ারের দরকার ছিল, সব ক্ষেত্রে হয়তো ততজন ইঞ্জিনিয়ার দপ্তরে নেই। কাজেই বুঝতেই পারা যাচ্ছে কাজ বাড়ছে, লোকের সংখ্যা
ঠিক সেই অনুপাতে নেই। অতএব কাজের চাপ তো আছেই, কাজের চাপ ভীষণই আছে। এই মুহূর্তে গোটা দপ্তরের, গোটা পিডাব্লিউডি পশ্চিমবঙ্গ সরকারের যে দপ্তর রয়েছে, সেখানে আমার মনে হয় সমস্ত ইঞ্জিনিয়াররাই, জুনিয়র ইঞ্জিনিয়ার থেকে চিফ ইঞ্জিনিয়ার পর্যন্ত, এমন কোনো ইঞ্জিনিয়ার সাহেব নেই যাদের যিনি মোটামুটি হালকা আছেন, যার কাজ কম আছে। আমার মনে হয় সেরকম নেই, কাজের চাপ প্রায় সকলেরই রয়েছে। পিডাব্লিউডি বহু ক্ষেত্রে মেনটেন্যান্সের ক্ষেত্রে ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক বা এক্ষেত্রে টেন্ডার ভিত্তিতে অনেক ক্ষেত্রে লোক নেয়, কিন্তু তারা দীর্ঘদিন একই জায়গাতে কাজ করে চলেছেন, ভালোভাবে কাজ করে চলেছেন। ডিপার্টমেন্ট কি এদের বিষয়ে কিছু ভাবছে? না, আসলে এই ব্যাপারটি সম্পূর্ণই চুক্তিভিত্তিক। একটা সময়তে এই দপ্তরের নিজস্ব ইলেকট্রিশিয়ানস ছিল, নিজস্ব হেল্পাররা ছিল, মজদুর ছিল, এরকম অনেক ধরনের ওয়ার্কম্যান ছিল, সেই সমস্ত পোস্টগুলি ছিল। কিন্তু কালক্রমে সেই সমস্ত পোস্টগুলি দেখা যাচ্ছে আস্তে আস্তে লোপ পাচ্ছে, লোপ পাওয়ার দিকে, অবলুপ্তির পথে। তো সেই জন্যেই বা দেখা যাচ্ছে যে চুক্তিভিত্তিক কাজের ক্ষেত্রে দপ্তরের সমস্যা অনেক কম এবং কাজটিও অনেক ক্ষেত্রে তাড়াতাড়ি হচ্ছে। সেই জন্য যারা দীর্ঘদিন কাজ করছে একই জায়গাতে, তাদের প্রত্যেক বছর রিনিউয়াল হচ্ছে, সেক্ষেত্রে ডিপার্টমেন্ট কি তাদের জন্য কিছু ভাবছে? না, শুরুতেই যেহেতু বলে দেওয়া হয়েছে যে চুক্তিভিত্তিক, চুক্তিভিত্তিক মানে কিন্তু চুক্তিভিত্তিক, চুক্তিভিত্তিক মানে কখনোই কিন্তু সেখানে কোনো রকমভাবেই পার্মানেন্ট হবার কোনো রকম সম্ভাবনা নেই। এমনকি যে টেন্ডার ড্রপ করছে তার এই যে কথাটি এলো যে বারে বারে রিনিউয়াল হচ্ছে, এই রিনিউয়ালও কিন্তু বারবার হবার কথা না। নির্দিষ্ট কয়েকবার রিটেন্ডার বা রিনিউয়াল করবার পর নতুন করে কিন্তু টেন্ডার করতেই হয়। রিটেন্ডার নয়, বারবার রিনিউয়াল করবার পর, কয়েকবার করবার পর অবশ্যম্ভাবীভাবে রিটেন্ডার করতে হয়, দরপত্র নতুন করে আহ্বান করতে হয় এবং সেই দরপত্রের মধ্যে যোগ্যতম যিনি কোম্পানি থাকেন তাকেই কাজটি অফার করা হয় এবং তিনি তার মতন ইঞ্জিনিয়ার হন বা টেকনিশিয়ানস ইত্যাদি এনগেজ করে তিনি কাজটি তোলেন, মেনটেনেন্সটি তোলেন। এই সারা বছর ধরে মেনটেনেন্স চলতে থাকে। আবার নির্দিষ্ট মেয়াদ ফুরোলে আবার নির্দিষ্ট সময়তে আবার টেন্ডার করতে হয়। এটিই প্রথা, এটিই নিয়ম। অনেক রোড, যখন আমরা যখন যাতায়াত করি, লেখা থাকে দিস রোড ইজ মেনটেনেন্স বাই পিডব্লিউডি। হ্যাঁ, দিস রোড ইজ মেনটেন্ড বাই পিডব্লিউডি। কখনো কখনো ক্ষেত্রে লেখা থাকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, কখনো কখনো লেখা থাকে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এই রোডগুলোর ক্ষেত্রে কোন কোন রোডগুলো রাজ্য সরকারের, কোন কোন রোডগুলো? হ্যাঁ, এইটি বোঝবার জন্যই মূলত ওই রাস্তার পাশের বোর্ডটি দেওয়ার ব্যবস্থা যে দিস রোড ইজ মেনটেন্ড বাই পিডব্লিউডি ওয়েস্ট বেঙ্গল, অথবা কোথাও কোথাও লেখা থাকে অন্যরকম, অর্থাৎ সেটি ন্যাশনাল লেভেলের কোনো রাস্তা। তো এই লেখাটি থেকেই পরিষ্কার যে কোন রাস্তাটি পশ্চিমবঙ্গ সরকারের পূর্ত দপ্তরের আর কোন রাস্তাটি বা কেন্দ্রীয় সরকারের অধীনস্থ। সব ন্যাশনাল হাইওয়ে কি কেন্দ্রীয় সরকারের? না, কিছু কিছু ন্যাশনাল হাইওয়ে সেটি কিন্তু দায়িত্ব দেওয়া আছে পূর্ত দপ্তরকে। পূর্ত দপ্তরেরও ন্যাশনাল হাইওয়ে বলে একটি উইং রয়েছে, সেখানে পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়াররা পোস্টেড হন এবং তারা, হ্যাঁ না, NHI কিন্তু হলো ন্যাশনাল হাইওয়ে ইন্ডিয়া। আচ্ছা, হ্যাঁ, আর এটি শুধু ন্যাশনাল হাইওয়ে। আচ্ছা, ন্যাশনাল হাইওয়ে সেখানেও কিন্তু ইঞ্জিনিয়াররা, পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়াররা, মূলত সিভিল ইঞ্জিনিয়াররা, তারা পোস্টেড হন। রাস্তাঘাট খারাপের ক্ষেত্রে যদি আমরা রোডের ক্ষেত্রে বলি, সেক্ষেত্রে আমরা কাকে জানাতে পারি? রাস্তাঘাট খারাপ যদি সেই রাস্তাটি জেনে নেওয়া যায় যে কোন সাবডিভিশনের অন্তর্ভুক্ত, কোন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের অধীনস্থ রাস্তা, তাহলে সেই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা জুনিয়র ইঞ্জিনিয়ারকে জানানো যেতে পারে। অথবা আরেকটি উপায় আছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টকে,
অর্থাৎ যদি ব্লক সংলগ্ন যদি রাস্তা হয়ে থাকে, সেই ব্লক আধিকারিককে জানালে সেখান থেকে তিনি বলে দিতে পারেন যে এই রাস্তাটি কার, এবং তাকে অ্যাপ্লাই করলে তিনিই হয়তো সেই চিঠিটি পাঠিয়ে দেবেন পূর্ত দপ্তরের নির্দিষ্ট, যদি পূর্ত দপ্তরের রাস্তা হয়ে থাকে তাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অথবা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, নিদেন পক্ষে জুনিয়র ইঞ্জিনিয়ার এই লেভেলে এরকম। অথবা এগুলোর ক্ষেত্রে জনপ্রতিনিধিদেরও জানানো যেতে পারে, অর্থাৎ এমএলএ বা এমপি এনাদের জানালে তারা নির্দিষ্ট জায়গায় যোগাযোগ করে তারা একেবারে হয়তো ওপর থেকেও তারা জানাতে পারেন, আবার হয়তো তারাই গাইড করে দিলেন বা তারা হয়তো চিঠি লিখে দিলেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে বা পূর্ত দপ্তরের কোনো এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে, এইভাবেও ব্যাপারটা হতে পারে। কোনোভাবে জানানো দরকার এবং ডিপার্টমেন্টের জানারও দরকার। কাজেই জানবার পরে অবশ্যই পূর্ত দপ্তর সেই রাস্তাটির ব্যাপারে যা কিছু ব্যবস্থা নেবেন। আজকের মতো আমাদের এপিসোড এখানেই শেষ করছি। আরেকদিন আসবো যে সেখানে পূর্ত দপ্তরের একটা বড় ইতিহাস আছে, সেই ইতিহাসটা সৃষ্টির ইতিহাস, কেন কিভাবে তৈরি হয়েছিল এই পূর্ত দপ্তর। আর একদিন এসে আমরা আসবো, আমি যেটুকু জানি পড়াশোনা করে রাখবো। একদম একদম। আজকের মতো এপিসোড এখানেই শেষ করছি। নমস্কার।